আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। আবারও হামলায় ইহুদি বাহিনীর ব্যাপক ক্ষতি, ইসরায়েলের নতুন আতঙ্ক। হুথিদের তৈরি ফিলিস্তিন ক্ষেপণাস্ত্র ড্রোনে করে আসছে শয়নকক্ষের খবর। হিজবুল্লার যন্ত্রণায় ঘুমিয়েও শান্তি পাচ্ছে না ইহুদি সেনারা। সময়মতো দেখানো হবে, ইসরায়েলের জন্য অপেক্ষা করছে বড় সারপ্রাইজ, বলছেন হিজবুল্লার ডেপুটি সেক্রেটারি শেখ নাইম কাসেম। আসুন খেলা হবে, বুড়ো বাইডেনের প্রস্তাবে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রের কোর্টে বল পাঠালো হামাস। গাজার সংকট দূরীকরণে মার্কিন ডকের কোনো ভূমিকা নেই, সাহায্যের নামে নাটক সাজিয়ে টপের মুখে বুড়ো বাইডেন। এবার বয়কটের খেলায় ইসরায়েলে $25 বিলিয়ন কারখানার পরিকল্পনা স্থগিত করল যুক্তরাষ্ট্রের চিপমেকার কোম্পানি ইন্টেল। এবং সর্বশেষে ইসরায়েলকে শায়েস্তা করতে পণ্য বয়কটে গা ভাসিয়েছে মুসলিম বিশ্ব। মূলত এই পশ্চিমা পণ্য বয়কট অভিযানে কার লাভ, কার ক্ষতি, আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। দীর্ঘদিন ধরে গাজায় সামরিক আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর জবাব দিয়েছে যাচ্ছে হামাস ও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। হামলায় এবার প্রথমবারের মতো নতুন একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে হুথি। নতুন ওই ক্ষেপণাস্ত্রের নাম ফিলিস্তিন। এ দিয়ে গত এক সপ্তাহে ইসরায়েলে অন্তত দুবার হামলা চালানো হয়েছে, যা পুরো অঞ্চলে রীতিমতো আতঙ্ক ছড়াচ্ছে। 10 জুন দক্ষিণ ইসরায়েলের বন্দর শহর এইলাতে ফিলিস্তিন নামের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে হুথি বিদ্রোহীরা। তবে এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে 4 জুন এ ক্ষেপণাস্ত্র দিয়ে একই শহরে প্রথম হামলা চালানো হয়। ওই দিনের হামলায় কিছু ড্রোনও ব্যবহার করা হয়। ওই দিন হামলার পর টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে হুথি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, ফিলিস্তিন নামে নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিকৃত এইলাত বন্দরের একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়। হামলার মূল লক্ষ্য অর্জিত হয়েছে। ওই দিন হুথির হামলা শুরুর পরপরই এইলাতে সাইরেন বাজিয়ে ইসরায়েলিদের সতর্ক করা হয় এবং তাদের আশ্রয়কেন্দ্রে পাঠায় ইসরায়েলি কর্তৃপক্ষ। হামলার কথা স্বীকার করলেও তাতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি ও হতাহত হয়েছে তা জানায়নি ইসরায়েল। তবে হুথি সংশ্লিষ্টরা বলছেন, স্বীকার না করলেও এসব হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলকে বাঁচাতে হুথিদের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে পাল্টা অভিযান চালাচ্ছে যুক্তরাজ্য সামরিক জোট। এতে এরই মধ্যে বহু হুথি যোদ্ধা হতাহত হয়েছে, কিন্তু তাদের কোনোভাবেই দমানো যাচ্ছে না। এডেন সাগর থেকে লোহিত সাগর পর্যন্ত ইসরায়েলি ও পশ্চিমা জাহাজ ও স্বার্থ টার্গেট করে নিয়মিত হামলা চালাচ্ছে হুতিরা। ইসরায়েলি হামলায় নিষ্পেষিত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতেই নতুন ক্ষেপণাস্ত্রের নাম দেওয়া হয়েছে ফিলিস্তিন। বলা হচ্ছে, ইরানের ফাত্তাহ ক্ষেপণাস্ত্রের সঙ্গে এর মিল রয়েছে, যা হাইপারসনিক গতিতে আঘাত হানতে পারে। এদিকে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার সরবরাহ করা একটি ব্যতিক্রমী ভিডিও ক্লিপ সম্প্রতি আল জাজিরা টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়েছে। সেখানে দেখানো হয়েছে হিজবুল্লাহ কিভাবে ইসরায়েলি সেনাদের সব ধরনের গতিবিধির ওপর নজরদারি বজায় রেখেছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, ইসরায়েলি সেনাদের নিজস্ব কক্ষেও হিজবুল্লাহর নজরদারি রয়েছে। গত 8 অক্টোবর বিশ্ব প্রতিরোধ ফ্রন্টের প্রতিনিধি হিসেবে ইসরায়েলের নির্দিষ্ট কিছু এলাকার সব গুপ্তচর বৃত্তি কেন্দ্র, পর্যবেক্ষণ টাওয়ার এবং রাডার জ্যামিং ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ। সেদিন তারা ইসরায়েলের মিরুন গোয়েন্দা ঘাঁটিতে অন্তত 7 বার আঘাত হানে। এছাড়া তাবরিয়া ও বালাদা রামিশ এলাকার আকাশে 2টি ইসরায়েলি গুপ্তচর বেলুন অকেজো করে দেয়। এর ফলে লেবানন সীমান্তের কোনো তথ্যই সংগ্রহ করতে পারছিল না ইসরায়েল। লেবাননের আকাশ সীমাতেও তাদের নজরদারি তৎপরতা নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই কৌশলে সেদিন দারুণ সাফল্য পায় হিজবুল্লাহ। খুব সহজেই ইসরায়েলের ভেতরে গোয়েন্দা বিমান ও আত্মঘাতী ড্রোন পাঠিয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম হয় সংগঠনটি। আগাম পদক্ষেপের কারণে ইসরায়েলের উত্তর ফ্রন্টে হিজবুল্লাহর বিমান ও ড্রোন প্রবেশ করার পরও তাদের সতর্কতামূলক ব্যবস্থাগুলো সক্রিয় হয়নি এবং কোনো সাইরেন বেজে ওঠেনি, কারণ হিজবুল্লাহ এর আগেই এসব ব্যবস্থাকে অকেজো করে দিয়েছিল। ইসরায়েলের গুপ্তচর বৃত্তির কেন্দ্রগুলোকে অকেজো করে দেওয়ার কারণে এখনও হিজবুল্লাহর ড্রোনগুলো খুব সহজেই পর্যবেক্ষণ কাজ চালিয়ে যেতে পারছে। দখলদার ইসরায়েলের আরব আল আরামশা অঞ্চলে সফল অভিযানের মতো বহু অভিযান সম্ভব হয়েছে হিজবুল্লাহর প্রথম দিনের অভিযানের কল্যাণে। হিজবুল্লাহ গোয়েন্দা বিমানের মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের পরই আরব আল আরামশা অঞ্চলে সফল হামলা চালায়। এর ফলে ইসরায়েলের 18 সেনা হতাহত হয়। এদিকে হিজবুল্লাহ ক্রমেই হামলা বিস্তৃত করছে। দখলদার ইসরায়েলের 2টি গুপ্তচর বেলুন অকেজো করার কৌশলটি বিশ্বের অনেক সামরিক বিশেষজ্ঞের নজর কেড়েছে। ইসরায়েলি বেলুন অকেজো করা সম্পর্কে হিজবুল্লাহ জানিয়েছে, লেবাননের দিকে বাতাস বইতে শুরু করলে প্রথমেই কৌশলে বেলুনের নিয়ন্ত্রণ কক্ষে হামলা চালিয়ে তা পুরোপুরি ধ্বংস করে দেয় তারা। বেলুন অকেজো করার আগেই এর নিয়ন্ত্রণ কক্ষ ধ্বংস করাটা জরুরি ছিল, কারণ এটা করা না হলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে বেলুনের সব তথ্য মুছে ফেলা হতো। নিয়ন্ত্রণ কক্ষ ধ্বংস হয়ে যাওয়ায় বেলুনে যেসব তথ্য ছিল
সেগুলো অক্ষতই রয়ে যায়। এরপর আলমাস ক্ষেপণাস্ত্র দিয়ে বেলুন ও বেলুনের তারগুলোতে আঘাত হানা হয়, যাতে শেষ পর্যন্ত বেলুনগুলো লেবাননের ভূখণ্ডে এসে পড়ে এবং বেলুনে সংরক্ষিত সব তথ্য সংগ্রহ করা যায়। অবশ্য দ্বিতীয় বেলুনটি লেবাননের সীমান্ত থেকে ৩২ কিলোমিটার দূরে ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় পড়ে যায়। হিজবুল্লাহ সেই বেলুন থেকেও তথ্য সংগ্রহ করে এনেছে। হিজবুল্লাহর গোয়েন্দা ড্রোনগুলো সেখানে গিয়ে প্রয়োজনীয় ছবি, ভিডিও ও তথ্য সংগ্রহ করে লেবাননে ফিরে আসতে সক্ষম হয়েছে বলেও জানান তিনি। এছাড়াও দখলদার ইসরায়েলের বেইত হিলাল এলাকায় ইসরায়েলি সেনাদের সব ধরনের তৎপরতা নজরদারিতে রেখেছে হিজবুল্লাহ। সেনাদের বেডরুমের খোঁজ খবরও হিজবুল্লাহর কাছে রয়েছে। হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের বেডরুমে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে এর প্রমাণ দিয়েছে। হিজবুল্লাহ সামাজিক মাধ্যমে আহত ইসরায়েলি সেনাদের ছবিও প্রকাশ করেছে। হিজবুল্লাহর ড্রোনগুলো নিয়মিত এসব তথ্য সংগ্রহ করে নিয়ন্ত্রণ কক্ষে পাঠাচ্ছে। এর ফলে তারা জানতে পারছে কখন ইসরায়েলি সেনারা ঘাঁটি থেকে বের হচ্ছে এবং কখন ঘাঁটিতে ঢুকছে। ইসরায়েলি সেনাদের সামরিক যানগুলোর যাতায়াত সম্পর্কেও হিজবুল্লাহ সঠিক তথ্য সংগ্রহ করতে পেরেছে। এসব তথ্যের ভিত্তিতেই তারা সফল হামলা চালিয়েছে এবং চালাচ্ছে। সম্প্রতি তারা নতুন আত্মঘাতী ড্রোন উদ্বোধন করেছে। এই ড্রোনে 2টি SAM-5 ক্ষেপণাস্ত্র থাকে। এছাড়া এই নতুন ড্রোন একই সময়ে 3টি ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এসব ড্রোনে ক্যামেরা বসানো রয়েছে। এর ফলে হামলার পুরো দৃশ্য সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষে চলে আসে। হিজবুল্লাহর আলমাস ক্ষেপণাস্ত্রেও একই প্রযুক্তি রয়েছে। এ কারণে ক্ষেপণাস্ত্র হামলার দৃশ্যগুলো হিজবুল্লাহর কাছে সংরক্ষিত রয়েছে। ফলে হিজবুল্লাহর ড্রোনগুলো অনেকটা নির্বিঘ্নে ইসরায়েলের উত্তরাঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে। এছাড়াও ইসরায়েলের জন্য বড় সারপ্রাইজ অপেক্ষা করছে বলে রীতিমতো হুঁশিয়ারি উচ্চারণ করেছেন হিজবুল্লাহর ডেপুটি সেক্রেটারি জেনারেল শেখ নাইম কাসেম। তিনি বলেছেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন সব ধরনের পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত। তেল আবিব সরকার লেবাননের বিরুদ্ধে নতুন যুদ্ধ শুরু করার ক্ষেত্রে ইহুদিবাদীদের এখন পর্যন্ত যতটুকু হতবাক করেছে, আগামীতে এর চেয়েও অনেক বড় সারপ্রাইজ তাদের জন্য অপেক্ষা করছে। অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি। এর আগে দিনভর উত্তরাঞ্চলীয় ইসরায়েলি জনগোষ্ঠী লক্ষ্য করে প্রায় ৮০টি রকেট নিক্ষেপ করে হিজবুল্লাহ। এদিকে হামাস এক বিবৃতিতে বলেছে, গাজার কেন্দ্রীয় উপকূলে যুক্তরাষ্ট্র কর্তৃক নির্মিত অস্থায়ী ডক উপত্যকার মানবিক সংকট দূরীকরণে কোনো উল্লেখযোগ্য অবদান রাখেনি। এ ডক দিয়ে খুব সামান্য ত্রাণ সামগ্রী গাজায় প্রবেশ করতে পেরেছে। গাজায় সৃষ্ট মানবিক বিপর্যয়ের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দায়ী। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত গাজার সকল এলাকায় ত্রাণ সরবরাহ নিশ্চিত করা, আর এর জন্য জরুরি ও ব্যাপক পদক্ষেপ নিতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের চিপমেকার কোম্পানি ইন্টেল ইসরায়েলে $25 বিলিয়ন ব্যয়ে কারখানা তৈরির পরিকল্পনা বাতিল করছে। তবে ইন্টেল কারখানা তৈরির পরিকল্পনা বাতিল প্রসঙ্গে কোনো কিছু নিশ্চিত বা অস্বীকার করেনি। মার্কিন সংস্থাটি ইসরায়েলের প্রকল্পটির কথা সরাসরি উল্লেখ না করে বড় প্রকল্পগুলো সময়ের সাথে পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে। প্রসঙ্গত, গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলা যত তীব্র হচ্ছে, ততই পাল্লা দিয়ে বাড়ছে ইহুদিবাদ সমর্থনকারীদের প্রতি ক্ষোভ ও নিন্দা। এমন পরিস্থিতিতে যেসব আন্তর্জাতিক কোম্পানি ইসরায়েলের সেনাবাহিনী ও সরকারকে সমর্থন করে, তাদের পণ্য বয়কটের আহ্বান জানান ফিলিস্তিনপন্থীরা। কিন্তু এখানে প্রশ্ন হল, এসব বয়কটে কি আসলেই কোনো প্রভাব পড়ে, নাকি বয়কট প্রচারণা কেবলই রাজনৈতিক প্রতিক্রিয়ার অংশমাত্র? যেসব কোম্পানি ইসরায়েলি সেনাবাহিনী ও সরকারকে সমর্থন করছে, তাদের নাম বিডিএসের ওয়েবসাইটে তুলে দেওয়া হচ্ছে। একই সঙ্গে যেসব মার্কিন কোম্পানি ইসরায়েলের প্রতি রাজনৈতিক ও সামরিক সমর্থন জানায়, তাদের পণ্য বয়কটেরও আহ্বান জানানো হয়েছে। জর্ডানের অর্থনীতিবিদ এবং বিনিয়োগ বিশেষজ্ঞ ওয়াজদি মাখামরেহ জানান, বৈশ্বিক কোম্পানির পণ্য বয়কট স্থানীয় কোম্পানির পণ্য বিক্রি ও সম্প্রসারণে সাহায্য ও উৎসাহ যোগাতে পারে। তবে বয়কট বেশি সময় ধরে চলতে থাকলে এবং বিদেশি কোম্পানিগুলোর বিনিয়োগ কমে আসলে তাতে স্থানীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। ইজিপশিয়ান ফোরাম ফর ইকোনমিক স্টাডিজের প্রধান রাশাদ আব্দো জানান, যদি মূল কোম্পানির কোনো শাখাকে বয়কট করা হয়, তাহলে মূল কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়। তবে যেসব স্থানীয় কোম্পানি মূল কোম্পানির ট্রেডমার্ক ব্যবহারের অধিকার পান, বয়কটে কেবল তাদেরই ক্ষতি হয়, তাতে মূল কোম্পানি কোনো ক্ষতি হয় না। তবে চলমান বয়কট প্রচারাভিযানে পশ্চিমা কোম্পানিগুলো বেশ ভালো চাপে পড়েছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর তাদের রেস্তোরাঁ এবং ক্যাফে চেইনের শাখাগুলোর চাহিদা নাটকীয় হারে কমে গেছে। বিশেষ করে মার্কিন রেস্তোরাঁ চেইন ম্যাকডোনাল্ডস ইসরায়েলি সৈন্যদের বিনামূল্যে খাবার বিতরণের ঘোষণা দেওয়ার পরে তারা মধ্যপ্রাচ্যে বিপাকে পড়ে। অন্যদিকে স্টারবাকস কফি চেইনের বাণিজ্যিক এজেন্ট এক বিবৃতিতে জানায়, তারা ইসরায়েলি সরকার বা ইসরায়েলি সেনাবাহিনীকে আর্থিক সহায়তা প্রদান করছে না, যদিও তাদের বিরুদ্ধে এমন অভিযোগের প্রমাণ দেখিয়েছে বয়কটকারীরা।